নমস্কার। আজকে যাকে নিয়ে আমার ভিডিও, তিনি একজন আইকনিক ব্যক্তিত্ব। শিক্ষার প্রসারে তিনি একজন অগ্রগণ্য ব্যক্তি। তিনি হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক। বর্তমানে তিনি ভদ্রেশ্বরে দুর্গাময়ী একাডেমির প্রধান কর্ণধার। বই খাতা লেখাপড়া তো আছেই, তার সাথে সাথে তিনি অনেক বিষয়েই পারদর্শী। তিনি একজন দারুণ প্রশাসক। যে কোনো বিষয়ে তার বক্তৃতা শোনার মতো। পশ্চিমবঙ্গের শিক্ষারত্ন এবং জাতীয় পুরস্কারে ভূষিত তিনি আর কেউ নন, তিনি নন্দদুলাল বিশ্বাস। আজকে জানব তার জীবন কাহিনী। আজ ওনার জীবনের বিভিন্ন ঘটনা আমরা জানব। স্যার, আপনি বলুন, আপনার প্রথম জীবনের কোনো স্মৃতি, প্রথম যে জীবনের স্মৃতি কিছু মনে আছে? মানে ছোটবেলার সব থেকে প্রথমকার। হ্যাঁ, প্রথম জীবনের স্মৃতি মানে অ্যাকচুয়ালি এখন যেমন কিন্ডার গার্ডেন, এখন যেমন প্রিপারেটরি, আমাদের সময় ওসব ছিল না। আমার মা, আমাদের 7 ভাই বোন, বাবা মা একটা ঘরে ভাড়া থাকতাম। মাই সবাইকে হারিকেনের আলোয় পড়াতেন। তা মাই একটা বই বাড়িতে, বাংলা বই মা একটু শিখিয়েছিলেন, একটু অঙ্ক শিখিয়েছিলেন স্লেট পেন্সিলে। সবাই ভর্তি হয় ক্লাস 1-এ। আমার তখন 5 বছর বয়স। ভদ্রেশ্বর বিসপ্রি প্রাইমারি স্কুলে আমাকে নিয়ে যাওয়া হলো। একটা যোগ বিয়োগ গুণ ভাগ দেওয়া হলো। স্বর্গীয় প্রভাত কুমার ঘোষ মাস্টারমশাই তিনি দিলেন। তা আমি 4টেই 5 মিনিটে করে দিয়েছিলাম। বললেন, বাহ, ভেরি গুড বয়, ক্লাস 1 নয়, ক্লাস 2-তে ভর্তি হবে। তা আমি তো অবাক হয়ে গেলাম। 1 পড়া হলো না, ক্লাস 2-তে আমি চলে গেলাম ভর্তি হতে। তা এটাই আমার জীবনের প্রথম বিদ্যালয়ে পদক্ষেপের ঘটনা। সারা জীবন আমার মনে থাকবে। আচ্ছা, আপনি প্রথমে বিসফ্রি স্কুলে পড়া শুরু করেছিলেন? হ্যাঁ। তারপর কোন কোন স্কুলে পড়েছিলেন? ভদ্রেশ্বর বিসপ্রি প্রাইমারি স্কুল, সেখানে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, তারপর 4-এ বৃত্তি পরীক্ষা হয়। সেখানে আমি স্কলারশিপ পাই, সামান্য একটা টাকা, আমার জীবনের প্রথম উপহার সরকারি তরফে। তারপর তেলিনীপাড়া ভদ্রেশ্বর হাই স্কুল, সেখানে ভর্তি হই। ক্লাস 5 থেকে ক্লাস 11, 9, 10, 11 এই 3 বছর আমরা সায়েন্স পড়েছিলাম। তারপর সেখান থেকে পাশ করে যাই শ্রীরামপুর কলেজ, সেখানে বোটানি অনার্স। তারপর সেখানে পাশ করে কলকাতা বালিগঞ্জ সায়েন্স কলেজ। যদিও আমার ইচ্ছা ছিল ফিজিক্যাল ট্রেনিং পড়ব, আমি ফিজিক্যালের টিচার হব, তা হয়নি। আমার তদানীন্তন হেড অফ দি ডিপার্টমেন্ট অচিন্ত রায়চৌধুরী শ্রীরামপুর কলেজের বললেন, এমএসসি পড়বি। বালিগঞ্জ সায়েন্স কলেজ, সেখানেই পড়াশুনো মানে প্রথামাফিক শেষ। তারপর গবেষণা, চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্র, সেখানে আমি 5 বছর রাইস রিসার্চে নিয়োজিত ছিলাম। সেখানেও গবেষণার সাথে সাথে অনেক সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আচ্ছা, আপনি বোটানি সাবজেক্টটা বেছেছিলেন কেন? বোটানি সাবজেক্টটা বাঁচতে বাধ্য হয়েছিলাম। যদিও আমার বায়োলজি ছিল 4th সাবজেক্ট। আমাদের সময় 200-এ 200 পেলে 4th সাবজেক্টে 1 নম্বরও যোগ হতো না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ, বেঙ্গলি, নো প্রাইভেট টিউটার, কোনো প্রাইভেট টিউটার নেই। আর বেছেছিলাম মেকানিক্স অ্যাডিশনাল, একটা নিয়ে রাখি। কিন্তু ক্লাস 10-এর পর মেকানিক্সের অঙ্ক ভীষণ শক্ত, আমি করতে পারছি না। আমার কোনো প্রাইভেট টিউটার নেই। তখন বাধ্য হয়ে চলে গেলাম বায়োলজি। বায়োলজিতে কোনো বই ছিল না। বায়োলজিতে প্র্যাকটিক্যাল বক্স, বায়োলজি ডিসেকশন বক্স ছিল না। বায়োলজি প্র্যাকটিক্যাল খাতা কোনো রকমে ম্যানেজ করতাম। তখনকার মাস্টারমশাইরা দেববাবু, সলিলবাবু এবং অধীর বন্দ্যোপাধ্যায় হেডমাস্টার, তেলিনীপাড়া ভদ্রেশ্বর হাই স্কুল, আর সর্বোপরি স্বর্গীয় প্রণব সুর ভীষণভাবে সাহায্য করেছেন।
ফিজিক্সের দুলুবাবু দারুণ সাহায্য করেছেন, বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে তারা পড়িয়েছেন। বায়োলজি নিতে বাধ্য হয়েছিলাম। তারপর কিন্তু আমি চলে গেছিলাম বিএসসি এগ্রিকালচার পড়বো বলে বিশ্বভারতীতে পরীক্ষা দিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স চান্স পেয়ে গেলাম। 2 মাস পর নকশাল আন্দোলন, সেই সময় 1971 সাল, 2 মাস পর মুন্ডু কাটাকাটি, মানে ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, কলেজ বন্ধ হয়ে গেল। আমি পল্লী শিক্ষা সদনে পড়তাম, 2 মাস ছিলাম, তারপর চলে এলাম, এসে শ্রীরামপুর কলেজে গেলাম। বললাম কেমিস্ট্রি অনার্স পড়বো, বললেন কোনো সিট নেই, সব ফিল আপ হয়ে গেছে। তারপর আমি বললাম তাহলে আমি বাংলায় অনার্স পড়বো, বললেন কোনো সিট নেই। তারপর বললাম অ্যাকাউন্টেন্সি অনার্স পড়বো, যদিও অ্যাকাউন্টেন্সি আমার বিষয় নয়, সায়েন্স থেকে কমার্সে আসা যায়, বললেন সিট নেই। আমি তখন বললাম কিসের সিট আছে? বললেন কালকে বটানি অনার্সের পরীক্ষা। আমি গেলাম মার্কশিটটা নিয়ে হেড অফ দি ডিপার্টমেন্টের কাছে। মার্কশিটটা দেখে বললেন 68 out of 200, then how you will get chance in botany honors বলে ফেলে দিয়েছিলেন ছুঁড়ে। আর ফুটবল খেলতাম আমি, স্যারের পা দুটো জড়িয়ে ধরেছিলাম। আমি বললাম আমার কন্ডিশন। উনি আমাকে নিয়ে গেলেন ওনার বাড়িতে, ওনার কোয়ার্টারে, শ্রীরামপুর কলেজের মধ্যে। তারপর কথাবার্তা বলার পর বললেন কালকে পরীক্ষা। আমি বললাম স্যার আমার কোনো বই নেই। উনি তখন 3টে বই দিলেন ইংরাজিতে লেখা, বায়োলজি 11, 10 এবং 9। আমার পক্ষে সম্ভব হয়নি ওই 3টে বইয়ের কোনোটাই একটা পাতা উল্টানো বাড়িতে এসে, কারণ সম্ভব নয় ইংরাজিতে, আর আমি বাংলাতে পড়াশুনো করে এসেছি। পরের দিন পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিয়ে 50টা প্রশ্ন, 100 নম্বর। আমি কিছুই পারছি না। একজন স্যার আমাকে খুব হেল্প করলেন, তিনি জুওলজির মাস্টারমশাই ছিলেন। তারপর দেখা গেল পরের দিন ইন্টারভিউ, আমি সেখানে আমার নাম তুলে ফেলেছি। আমাকে যখন ডাকা হলো আমি সব শেষে গেলাম। বললেন একটা আলু পাতার ছবি আঁকো, আমি পারিনি আঁকতে। বললেন মিওসিসের ফেসগুলো বলো, আমি বলতে পারিনি। বললেন মস জাতীয় উদ্ভিদ বা ব্রায়োফাইটের বৈশিষ্ট্যগুলো বলো, আমি বলতে পারিনি। বললেন বাবা কি করেন? আমি বললাম চাষি, কারণ বোটানি। বললেন বাড়ি কোথায়? আমি বললাম তারকেশ্বর, মানে ভদ্রেশ্বরের সঙ্গে মিল আছে এরকম, মামার বাড়িতে থেকে পড়াশুনো করি। বললেন কি কি চাষ হয়? আমি বললাম ধান, পাট, আলু। মিথ্যে কথা বলেছি, কারণ আমার একটা ঠিক দরকার, একটা অনার্স আমি পড়বো। তখন আমি বললাম স্যার এই কন্ডিশন, এই কারণে আমি ফেরত এসছি, আমাকে কাইন্ডলি একটু অনার্স পড়ার সুযোগ দিন। তো স্যারদের একটু আমাকে দেখে মায়া হয়েছিল। তখন বললেন তুই জানিস না কিছু, তাহলে এই নাম্বার পেলি কি করে? আমি বললাম আমি পাইনি, ওই মাস্টারমশাই আমাকে বলে দিয়েছিলেন। তা তিনি বসেছিলেন সেখানে। যাই হোক, মায়াতে স্যাররা আমাকে নিয়েছিলেন, কিন্তু আমি কথা রেখেছিলাম। পরবর্তীকালে শ্রীরামপুর কলেজের আমার সাবজেক্টে, আমার ব্যাচে আমি ফার্স্ট হয়েছিলাম অনার্সে, এবং বালিগঞ্জ সায়েন্স কলেজে আমি সরাসরি এমএসসিতে চান্স পেয়েছিলাম। আর ওই মাস্টারমশাই বললাম অচিন্ত রায়চৌধুরী, তার বাড়িটা ছিল আমার, তার লাইব্রেরিটা ছিল আমার, কোনো বই খাতা অসুবিধা হয়নি। তিনি সমস্ত কিছু, স্লাইড, কভার স্লিপ, খাতা, পেন্সিল, বই, আমি প্রত্যেক দিন কলেজের পর স্যারের বাড়ি, স্যারের মিসেস স্যারকে যা খেতে দিয়েছেন আমাকেও তাই দিয়েছেন। আবার রাত্রিবেলা বাসে আসার জন্য বৌদি বাস ভাড়া দিতেন। আমি কিন্তু হেঁটে হেঁটে শ্রীরামপুর স্টেশনে আসতাম, বাসে করে 2 নম্বরে আসতাম না শ্রীরামপুর থেকে ভদ্রেশ্বর, কারণ ওই পয়সাটা থাকতো যদি আমার প্র্যাকটিক্যাল খাতার পাতা কিনতে হতো। কারণ মা বলেছিলেন চেষ্টা কর সবাই মিলে, তোদের জীবনে মাথা তুলে দাঁড়াতেই হবে। তা চেষ্টা একটু করেছি, সেই জন্য আমি বোটানিতে চলে এসেছিলাম। আচ্ছা, আপনি কি ভেবেছিলেন আপনি শিক্ষক হবেন না অন্য কোনো প্রফেশনে যাবেন? কি ভেবেছিলেন আপনি? প্রথম থেকেই ভেবেছিলাম শিক্ষক হব, কারণ আমি ক্লাস 8 থেকে টিউশন করতাম। ক্লাস 1 1 টাকা, ক্লাস 2 2 টাকা। আমি দেখেছি ছোট থেকেই আমার দিদিরা স্কুল কলেজ থেকে এসেই টিউশন করতে বেরিয়ে পড়তো। সেই শ্রীরামপুরের 6.5 টাকার তাঁতের শাড়ি কাপড় আর একটা 2.5 টাকার প্লাস্টিকের জুতো। রাত্রির
8:30 9টায় দিদিরা ফিরত, বা খালি বলতেন লেখাপড়া শিখে মানুষ হতে হবে। আর ছোট থেকেই ভাবতাম আমি বড় হয়ে শিক্ষক হব এবং ফিজিক্যালের টিচার হব, কারণ আমি খেলাধুলো করতাম। আর শিখেছি খানিকটা, আমাদের ফুটবল প্রশিক্ষক ছিলেন অজয় লাহেরি, তার কাছ থেকে বহু মানুষের সাহায্য আমি পেয়েছি। না হলে জীবনে আমি কখনোই লেখাপড়াটা শিখে একটুখানি যে জায়গায় এসেছি সেটাও পারতাম না। শিক্ষকতা জীবন কোন স্কুলে শুরু হয়েছিল? আমার শিক্ষকতা জীবন শুরু হয়েছিল চন্দননগর অরবিন্দ বিদ্যা মন্দির, 1977 to 79। সেখানে কেন গেছিলাম না, ইংরাজি শিখবো বলে। আমার মেয়র জিজ্ঞেস করেছিলেন তদানীন্তন যে অমিয় দাস, যে কেন আমি এইরকম রেজাল্ট নিয়ে আর 356 টাকার বেতনে অরবিন্দ বিদ্যা মন্দিরে এলাম। আমি পরিষ্কার বললাম, সাবজেক্ট ম্যাটারটা আমি জানি কিভাবে ইংরাজিতে লিখতে হয়, বাট আই ডু নট নো নর্মাল ইংলিশ টকিং, স্পিকিং, কনভারসেশন উইথ দ্য স্টুডেন্টস অ্যান্ড আদার্স। এইটা শেখার জন্য আমি গেছিলাম। আমি বলেছিলাম আই হ্যাভ কাম টু লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ। আমাকে তখনকার দিনের মাস্টার মশাই দিদিমণিরা, বিশেষ করে জলি ম্যাডাম, বিশেষ করে আলো চক্রবর্তী, অপরেশ দা দারুণভাবে সাহায্য করেছিলেন টু অ্যাকোমোডেট উইথ দ্য স্টুডেন্টস। আর তারপর চন্দননগর বঙ্গ বিদ্যালয়, সেখানে আমি 1979 থেকে 81 চলে এলাম। একটু বেতন বেশি, তখনও রিসার্চ করছি। তারপর সেখান থেকে চলে গেলাম ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারার সেই পোস্টে কাজ পেলাম। 7 দিন চাকরি করলাম, অনেক বেশি মাইনে, কোয়ার্টার, কিন্তু থাকতে পারলাম না। সেখান থেকে চলে আসলাম যে কোনো কারণে হোক, পিছু টান, ছাত্রছাত্রী, সায়েন্স ক্লাব, ভদ্রেশ্বর সায়েন্টিফিকা, খেলাধুলা, আর বাড়ি ভাইপো ভাইজিদের হাতছানি, চলে এলাম। সেখান থেকে এসে আবার চন্দননগর বঙ্গবিদ্যালয়, তারপর ভদ্রেশ্বর তেমনিপাড়া উচ্চ বিদ্যালয় 10 বছর চাকরি করেছি। তারপর সেখান থেকে 1990 সালে হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠের হেডমাস্টার। অনেক চ্যালেঞ্জ আমাকে গ্রহণ করতে হয়েছে এই বিদ্যালয়ে টিকে থাকার জন্য। আর বিদ্যালয়টা কতখানি ওপরের দিকে এসছে এটা কিন্তু ওখানকার মানুষ আর আমার প্রাক্তন ছাত্ররা কথা বলবে। তারপর সেখান থেকে 1990 সালে আমি 2015 সালে, প্রায় 26-27 বছর আমি ওই স্কুলে প্রধান শিক্ষকতার চাকরি করেছি। সেখান থেকে আমি রিটায়ার করেছি 2015 সালে। আপনি জাতীয় শিক্ষক কবে পেয়েছেন, মানে সম্মাননা? 2014 সালের 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আমাকে 4 সেপ্টেম্বর জানানো হয়েছিল 2014 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয়া বর্তমান মুখ্যমন্ত্রী পার্থবাবু আমায় ফোন করেছিলেন, যিনি শিক্ষামন্ত্রী, যে আমি শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। আমি বিশ্বাস করতে পারিনি, তথাপি পরের দিন আমি গেছিলাম। তারপর 2015 সালে আমি যেদিন রিটায়ার করছি, অর্থাৎ বোধহয় 31 অগস্ট বা হ্যাঁ এরকম 30 অগস্ট বা 31 অগস্ট এরকম আমি রিটায়ার করছি, চলে আসবো সেদিন। আমি একটু স্কুলের সমস্ত বর্তমান আর কিছু প্রাক্তন ছাত্র আর কিছু অভিভাবক, তাদেরকে একটু সামান্য মধ্যাহ্ন ভোজনে আমি আপ্যায়ন করেছিলাম, কারণ তাদের জন্যই আমার সব কিছু। এরপর সন্ধ্যাবেলা যখন চলে আসব তখন ফোন করে জানানো হলো, মানে 1 সেপ্টেম্বরের আগের দিন, যে আমি জাতীয় শিক্ষকের জন্য মনোনীত হয়েছি। আমি জানতে যখন পেরেছি তখন কিন্তু আশপাশে আমার মাত্র কয়েকজন শিক্ষক, শিক্ষাকর্মী, পরিচালন সমিতি, আমার মিসেস বাড়ির কয়েকজন। তা আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। তারপরে আমার ভাইজিরা ইন্টারনেট সার্চ করে দেখে তারা আমাকে জানায় হ্যাঁ লিস্টে আমার নাম আছে। আমাকে জানানো হয় যে 2 তারিখ বাংলা বন্ধ ছিল 2015 সালের, তা 2রা সেপ্টেম্বর। আমি 1 সেপ্টেম্বর কলকাতায় গেলাম, গিয়ে আমার বিমানের টিকিট, আমার মিসেসের বিমানের টিকিট আর একজন
আরও ছেলে বা মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু ছেলে তখন ডাক্তারি পড়তো, তার পক্ষে সম্ভব হয়নি। আমরা পার্থবাবুর ডিপার্টমেন্ট থেকে সব কিছু নিয়ে চলে এসেছিলাম। তারপর আমি 3 তারিখে ভোরবেলা বিমানে চলে গেছিলাম। এটাই জাতীয় শিক্ষকতার স্বীকৃতি। খুব ভালো লাগলো কথাটা শুনে। এবং আচ্ছা, আপনি যখন রিটায়ার করলেন তখন কি মনে হয়েছিল যে পরবর্তী প্রজন্ম, আপনি এইভাবে স্কুলটাকে তৈরি করেছিলেন, সেটা কি ধরে রাখতে পারবে? অবশ্যই এই বিশ্বাসটা বা আস্থা একদল যে সমস্ত তরুণ তুর্কি মাস্টারমশাই দিদিমণিরা ছিলেন, আমি সত্যি তাদের জন্য গর্বিত। কারণ আমার বিদ্যালয়ের প্রত্যেকটা মাস্টারমশাই দিদিমণি 2-1জন তো থাকবেনই যে হয়তো তারা সকলের দক্ষতা যোগ্যতা সমান নয়। তারা প্রত্যেকে সার্ভিস বুক, লিভ ক্যালকুলেশন, লিভ আপডেট করা, তারা প্রত্যেকে 10টা থেকে 0 পিরিয়ড, তারা প্রত্যেকে শনিবার ওভার পিরিয়ড। আবার আমার পরিচালন সমিতির সদস্যরা এবং 2-4জন মাস্টারমশাই, তারা দিদিমণিরা নয়, সন্ধ্যাবেলা পিছিয়ে পড়া ছেলেদের নিয়ে এক্সট্রা ক্লাস, যে সমস্ত অভিভাবকরা নিরক্ষর, লিখতে জানেন না, তাদেরকে লিখতে শেখানো, সমস্ত কিছু করতেন। এবং আমি মনে করি তারা এই জিনিসটা হয়তো এখনও চালিয়ে যাচ্ছেন, আমার ঠিক জানা নেই। আমার অগাধ আস্থা তাদের প্রতি ছিল, আছে এবং থাকবে। আগামী দিনে আমার অবসরের পর তারা এই জিনিসটা সমানভাবে চালিয়ে নিয়ে যাবে। কারণ তোমার হাতে নাই ভুবনের ভার। আমি যতদিন ছিলাম আমি চেষ্টা করেছি, চেষ্টা ত্রুটি ছিল না, তবু হয়তো ছিল, তার সেটা বিচার করবেন অভিভাবকরা, এলাকার মানুষ যারা দারুণভাবে সাহায্য করেছেন, যারা উচ্চ মাধ্যমিক হতে স্কুলকে সাহায্য করেছেন। আমাকে কারোর আমি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেছি, ট্রেনে ট্রেনে ভিক্ষা করেছি, হুগলি চুঁচুড়ার মানুষ দারুণভাবে পাশে ছিলেন। তারাই কিন্তু মাধ্যমিক স্কুলকে হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে তারা রূপান্তরিত করেছেন। আর তাই তার অবসর গ্রহণের সময় এই অমূল্য উপহার তিনি পেয়েছিলেন। হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠের নবজাগরণে নন্দদুলাল বিশ্বাসের অবদান এবং তার বিভিন্ন অনুরাগীর অনুভূতির কথা ব্যক্ত হয়েছে অক্ষরে অক্ষরে এই স্মৃতিসুধা নামক পুস্তকটিতে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। এই পড়াশোনা ছাড়া আপনি তো ছোটবেলা থেকে অনেক কিছুতে ইনভলভ ছিলেন, যেমন খেলাধুলা, তারপরে জিমন্যাস্টিক্স, সে ব্যাপারে কিছু বলুন, বা আমাদের এই সায়েন্টিফিকা। হ্যাঁ, আমার মনে হয়েছে মানুষের মধ্যে অনেক 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 সুপ্ত সম্ভাবনা থাকে। একজন শিক্ষকের কাজ হচ্ছে একজন ছাত্রকে বা ছাত্রীকে বেশি নম্বর পাইয়ে দেবো, এইভাবে তৈরি করব তা নয়। একজন শিক্ষক বা শিক্ষিকার কাজ আমার মতে তার জ্ঞান গ্রহণ করার ক্ষমতাটাকে, মানে সেটা যদি একটা অস্ত্র হয়, সেই অস্ত্রটাকে ভালো করে ধার দিয়ে দেয়া, তার মধ্যে ইন্টারেস্ট সেটাকে জাগিয়ে তোলা, তারপর সে অটোমেটিক্যালি শিখবে। সেই জন্যই খুব দরিদ্র ঘরের সন্তান হিসাবে প্রথম স্বীকৃতি ছিল অবশ্যই। সেই জন্য সব দিকে অংশগ্রহণ করেছি, খেলাধুলা, যে কোনো খেলা। ভদ্রেশ্বর ভবানীর সঙ্গে ফুটবল খেলেছি, ভদ্রেশ্বর জাতীয় শক্তির সঙ্গে ভলিবল খেলেছি, রেজিস্ট্রেশন হয়েছে। চন্দননগর মিলন সমিতিতে ক্রিকেট খেলেছি, বিপি স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলেছি, চন্দননগর স্পোর্টিং ক্লাবে টুনুদা, সুধীরদা, তাদের কাছে অ্যাথলেটিক্স প্র্যাকটিস করেছি, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আবার
ভদ্রেশ্বরের সুকুমার সুর রবি চক্রের যিনি বলতে পারেন কর্ণধার ছিলেন একসময়, তাদের হাতে রবীন্দ্রসঙ্গীত শিখেছি। স্কুলে এক্সিবিশন করতে শিখেছি স্বর্গীয় অক্ষয়বাবুর কাছ থেকে, ইন্টারেস্ট পেয়েছি। কাজেই বলতে পারেন জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। মানে প্রত্যেকটা খাবারের স্বাদটা গ্রহণ করেছি, কিন্তু কোনোটাই ভালোভাবে খাওয়া হয়নি। আর এক সময় ছিল কলকাতা মাঠে খেলবো, রেলওয়ে এফসি ইন্টারভিউ দিতে গেলাম, প্রদীপ ব্যানার্জি, পিকে ব্যানার্জি ইন্টারভিউ নিলেন, মানে খেলাধুলার প্র্যাকটিস। তখন বালিগঞ্জ সায়েন্স কলেজে এমএসসি পড়ি। তো যাই হোক, অজয় দাই পাঠিয়েছিলেন ওনার সুপারিশে। যখন বললেন দুবেলা প্র্যাকটিস, আমি বললাম একটু লেখাপড়া করি। বললেন কতটা পড়াশুনো করেছো তুমি, কি করো? আমি বললাম একটু পড়ি। কি পড়ো একটু? আমি বললাম আমি বালিগঞ্জ সায়েন্স কলেজে পড়ি। বললেন ফুটবল তোমার জন্য নয়, তুমি পড়াশুনো করো। তা প্রদীপদার সেই বাক্য বাণী শিরোধার্য করে আর খেলাধুলার দিকে তাকায়নি। একটু আধটু আসতাম, ক্লাবের ফুটবল খেলতাম বা টুর্নামেন্ট খেলতাম বা হোস্টেলে খেলতাম। খেলাধুলার জগৎ থেকে তারপর আস্তে 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 নিজেকে সরিয়ে নিই। কিন্তু ইন্টারেস্ট তো আপনার মধ্যে আছে। সেই জন্য যখন চাকরি করলাম, একটা জিমনাস্টিক্স ক্লাব করলাম। সেই জিমনাস্টিক্স ক্লাব ভদ্রেশ্বর জাতীয় শক্তি সংঘের মাঠে, সেটা এখন আর নেই, যে কোনো কারণেই হোক। সেখানে বহু ন্যাশনাল প্লেয়ার তৈরি হলো। এমনকি ঝুমা বাগ গাদিয়ারা থেকে আসছো, গীতা দাস, পিয়া বিশ্বাস, এরা পাপিয়া দত্ত, এরা সব কিন্তু বারবার ন্যাশনাল করেছে। আর ঝুমা অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে স্কুল গেমসে। গীতা দাস সাব জুনিয়র স্কুল গেমসে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, সে এখন রেলের কর্মী। পিয়া বিশ্বাস এখন চিত্তরঞ্জনের অফিসার। কিন্তু জিমনাস্টিক্স ছোটবেলায় মদনদার কাছে উদয়ন ব্যায়াম সমিতিতে করতে যেতাম, একটু আধটু শিখেছি। তা সেই ইন্টারেস্টটাকে কাজে লাগালাম। ভাইদিদের স্কুল থেকে এসে প্র্যাকটিস করাতাম, ভল্টিং হর্স, আনবিন বার, ফ্লোর এক্সারসাইজ, বিম ব্যালেন্স, ছেলেদের হরিজন্টাল বার, প্যারালাল বার, নানান ধরনের। তারপর আরও অন্যান্য কোচেরাও ছিলেন যুক্ত অবশ্যই। আর ক্লাব কর্তৃপক্ষ ভীষণ সহযোগিতা করেছেন। আর তারপর ভাবলাম যে না, আমাকে মাঠে যেতে হবে, গিয়ে লড়াই করতে হবে। সেই লড়াইটা কি না, বিচারকদের সঙ্গে। কারণ আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারত, আপনারা জানেন যে সেখানে যোগ্যতমের স্বীকৃতি সবসময় সঠিকভাবে হয় না। তার জন্য পড়তে শুরু করলাম। ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল পরীক্ষা দিয়ে দিয়ে জাতীয় স্তরের বিচারক হলাম। যখন হেডমাস্টার, আমি তখন 7 দিনের ছুটি, আমাকে অটোমেটিক্যালি পাচ্ছি। বেঙ্গল টিমের ম্যানেজার বা জাজ হয়ে আজ চণ্ডীগড়, কাল দিল্লি 2-3 বার গেছি। কিন্তু ভাবলাম যে না, হেডমাস্টার যদি চলে যান স্কুল থেকে 7 দিন, তাহলে কিন্তু মুশকিল। অন্যান্যরা তো একই কথা বলবেন। সেজন্য বন্ধ করে দিলাম। তারপর থেকে আস্তে আস্তে জিমনাস্টিক্স থেকেও সরে এলাম। আমার ইন্টারেস্টটা আছে এখনো বিভিন্ন ন্যাশনাল কম্পিটিশান বা যদি কলকাতায় হয় স্টেট কম্পিটিশান যাই। আর আমাদের যে স্কুল, মায়ের নামে দুর্গাময়ী একাডেমি স্কুল, আইসিসি আইএসসি অ্যাফিলিয়েটেড বিভিন্ন এলাকার খেলাধুলোতে আমরা সব সময় যে কোনো সংস্থার সঙ্গে আমরা সহযোগিতা করি। সেখানে প্লেয়ারদের থাকা, প্লেয়ারদের খাওয়া, প্লেয়ারদের প্র্যাকটিস, এগুলো কিন্তু আমার স্কুলে হয়। তাহলে শুনলেন তো, উনি জ্যাক অফ অল ট্রেডস নন, উনি মাস্টার অফ অল ট্রেডস। নো নো নো। এবং সব থেকে আনন্দের কথা, আজ ভদ্রেশ্বরে প্রথম আইসিএসসি এবং আইএসসি অ্যাফিলিয়েটেড দুর্গাময়ী একাডেমি, তার প্রধান কর্ণধার আমাদের এই নন্দবাবু। তা এই স্কুল তৈরি করার যে চিন্তাধারা কবে থেকে শুরু হয়েছিল এবং কিভাবে আপনি এগিয়েছিলেন? এই স্কুল করার চিন্তা ভাবনা ছোট থেকে। আমার ছাত্ররা এখন বলে অনেকেই, যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, স্যার সেই আপনি আমাদের বলতেন। স্বপ্ন ছিল কেন স্কুল করব। মা বলতেন আমার এলাকার অনেক ছেলেমেয়েরা সেন্ট জোসেফস বা ডন বস্কো এইসব স্কুলে পড়তে যেত। তারা কি সুন্দর ইংরাজি হরহর করে বলতো, আমরা কিন্তু বলতে পারতাম না। মা দুঃখ করতেন যে আমার অর্থ নেই, তোদেরকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াতে পারিনি। ভবিষ্যতে তোরা যদি কোনো দিন মানুষ হোস, বড় হোস, সবাই মিলে একটা ভদ্রেশ্বরে ইংলিশ মিডিয়াম স্কুল করবি। আর
যে সমস্ত মানুষের ডনবস্কো, অক্সেলিয়াম এরম বড় বড় জোসেফ জায়গায় যাওয়ার ক্ষমতা নেই, অন্তত তাদের জন্য কিছু করবি। তা এই স্বপ্ন ছোট থেকে, আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন সব থেকে আমার বড় দাদা, যিনি অরুণ সাইন সার্ভিস অ্যাডভার্টাইজমেন্ট কনসার্ন, কলকাতার আন্তর্জাতিক একটি বিজ্ঞাপন সংস্থা। সেই দাদা প্রথম আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন মা করেছেন, টাকা দেয়া, স্কুল তৈরি করা, জায়গা দেয়া সমস্ত দাদা করেছেন। আর বাড়ির প্রত্যেকে, ভাইপো, ভাইজি, দাদা, দিদি, জামাইবাবু, এমনকি আমার শ্বশুরকুলের শালা, শাশুড়ি, শ্বশুর, তারা প্রত্যেকে, এবং মিসেস উত্তরপাড়া কলেজের অধ্যাপিকা ডক্টর মৈত্রী বোস বিশ্বাস, তারা প্রত্যেকে তাদের সমস্ত রকম সুখ তাদের আতিশয্য বিসর্জন দিয়ে তারা দুর্গাময়ী সোসাইটির আন্ডারে এই দুর্গাময়ী একাডেমি পরিচালনায় এবং এই স্কুলকে ওপরের দিকে তুলতে দারুণভাবে তারা এখনও চেষ্টা করে যাচ্ছেন। এটা একার কোনো ফসল নয়, এটা সামগ্রিক। আচ্ছা, আমরা জানি বা শুনেছি কিছু পেতে গেলে কিছু ত্যাগ বা কিছু ছাড়তে হয়। আপনার ক্ষেত্রে কি সেরকম কিছু হয়েছে? কিছু পেতে গেলে কিছু ত্যাগ বা ছাড়তে হয়, ঠিক। এই যে আমি বেসিক্যালি একজন টিচার, আমি কি পেয়েছি না, বিশ্বজোড়া পাঠশালা মোর সবাই আমার ছাত্র। মানে যেখানে যাই সেখানেই কোনো না কোনোভাবে ছাত্রছাত্রীদের, এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আমার পরিচিত ছাত্রছাত্রীরা যারা প্রাইভেট পড়ে গেছে, তারা অনেকেই সেখানে তারা বড় বড় পোস্টে রয়ে গেছে। দুঃখ লাগে যারা প্রতিষ্ঠিত হতে পারেনি। আর যে স্বপ্ন দেখতাম একদিন যে আমি স্কুল করব, আমার মধ্যে এই ব্যাপারটা কোনোদিন আসেনি। আমি কোনোদিন কাউকে বলিনি এত টাকা বেতন দিতে হবে তবে আমি তোমায় প্রাইভেট পড়াবো, কারণ আমার জীবনে আমি এমন 2-4 জন শিক্ষকের সম্মুখীন হয়েছি যারা পাশে না থাকলে আজকে নন্দবাবুর কোনো ভূমিকা নেই। সেজন্য আমি কোনোদিন বলিনি কাউকে। এখনও আপনাদের বলছি, যদিও আইএসসি আইসিএসসি, আমি কিন্তু এখন অন্য কোনো স্কুলের কোনো বাচ্চাকে আর পড়াই না। আমি দুর্গাময়ী একাডেমির বাচ্চাদের ক্লাস 9 সোমবার, ক্লাস 10 মঙ্গলবার, ক্লাস 11 বুধবার, ক্লাস 11 বুধবার, ক্লাস 12 বৃহস্পতি শুক্র, এখনও আমি তাদের নিয়ে বসি আফটার স্কুল আওয়ার্স। যদি তাদের কোনো কিছু জানার থাকে অতিরিক্ত, তারা আমার কাছে এসে বায়োলজি পড়ে। এর জন্য প্রথম হচ্ছে নো মানি, নো ফিজ, বাট your behavior must have to be good. You will have to be regular in the school. তোমাকে স্কুলে প্রতিদিন আসতে হবে, পার্সেন্টেজ যথাযথ থাকবে, আর তোমার ব্যবহার ভালো হতে হবে। একজন শিক্ষকের আমাকে বহুবার চেষ্টা হয়েছে বিভিন্নভাবে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য। আমি একই কথা বলেছি যে আমার রাজনীতি শিক্ষালয় আর আমার ভোটার ছাত্রছাত্রীরা, কাজেই আপনি আমাকে 10 জন ছাত্র দিন, আমি পড়াবো, কিন্তু ওইটা আমি পারবো না, ওই অত বুদ্ধি আমার নেই, আমি রাজনীতিতে গিয়ে প্রতিষ্ঠিত নিজেকে করতে পারবো না। আচ্ছা, পরের জন্মে আপনি কি হতে চান? আমি চাইছি না এই জন্মে এক্ষুনি চলে যাই। এক্ষুনি তো নয়, আমরা চাই আমি চাইছি, 100 বছর বাঁচুন। এখন ভাবি যে এই দুর্গাময়ী একাডেমি সকাল থেকে রাত পর্যন্ত আমার বসবাসের স্থান। বাস্তব কথা, আমি এখানে গাছের মালি, আমি এখানে ঘর পরিষ্কারের একজন মানুষ। পায়খানা বাথরুম ঠিক পরিষ্কার আছে কিনা, ছাত্রদের পড়াশুনো ঠিক হচ্ছে কিনা, সব কিছু আমার দেখার দরকার। এই জন্য ভাবছি পৃথিবীতে এমন যদি কোনো মেডিসিন আবিষ্কৃত হয় যেটা খেলে তার বয়স 30 বছর কমে যাবে, হয়তো আমি সেটা প্রথম গ্রহণ করার জন্য ছুটে যাব বা নাম লেখাবো। কারণ আমি জানি প্রত্যেকেরই একটা জীবনের আয়ু আছে,
নির্দিষ্ট। আমি চাইছি না দুর্গাময়ী ছেড়ে দিতে। আর পরের জন্মে যদি মানুষের জন্ম হয়, আমি পরজন্মে অবশ্যই বিশ্বাসী নই। আমার দুজন আছে, একজন মানে পাশের ফ্ল্যাটে সেই দুটি, একজন হেমাঙ্গিনী পচকা আর একজন একলব্য মণ্ডল দাদা। আমি যেন ওদের মধ্যে ফিরে আসতে পারি, আমি তাদের দাদু। ভীষণ ধন্যবাদ। আমরা তো অবশ্যই চাইবো যে আপনি 100 বছরের বেশি সুস্থভাবে বেঁচে থেকে এই যে ভদ্রেশ্বরের শিক্ষা নিয়ে যে আন্দোলন শুরু করেছেন, এবং এখানে প্রায় 3 থেকে 4 হাজার মানে বাচ্চা এখানে পড়ে, তাদের শিক্ষা দিচ্ছেন ইংরেজি মাধ্যমের সাহায্যে। এটা বিশাল প্রাপ্তি, বিশেষ করে ভদ্রেশ্বরের মতো এলাকায়, যেখানে আমরা এখান থেকে চন্দননগর, চুঁচুড়া, শ্রীরামপুরে ছাত্রদের পাঠাতাম। এখন দেখতে পাচ্ছি চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর এবং আরও দূর দূর থেকে এই দুর্গাময়ী একাডেমিতে আসছে পড়তে। এটা একটা বিরাট সাফল্য, এবং সেই সাফল্য পাওয়ার জন্য বা ভদ্রেশ্বরকে গর্বিত করার জন্য এই নন্দবাবু আপনার মানে তুলনা নেই। আমরা ভীষণভাবে ধন্যবাদ জানাই। তবে আমি কিন্তু এখানে ধন্যবাদ জানাবো এই বিদ্যালয়ের প্রিন্সিপাল মিস্টার সন্দীপন ব্যানার্জি, বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল আমার প্রাক্তন ছাত্র মিস্টার প্রসন্ন কুমার চৌবে, এবং এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত প্রত্যেকটি শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, আন্টিরা, তারা দারুণভাবে এই বিদ্যালয়ে যে যতটুকুই বেতন পান, তারা কিন্তু দারুণভাবে এই বিদ্যালয়কে ভালোবাসেন, ছাত্রছাত্রীদের ভালোবাসেন। তাদের জন্যই কিন্তু দুর্গাময়ী একাডেমির সাফল্য। কোনো ব্যক্তি এককভাবে কখনো একটি বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে না। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভদ্রেশ্বর পৌরসভা, চাপদানি পৌরসভা, চন্দননগর কর্পোরেশন এবং ভদ্রেশ্বর চাপদানির সেই সব মানুষজনকে, যারা আমাদের এই দুর্গাময়ী একাডেমিকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছেন, পাশে আছেন এবং আগামী দিনে থাকবেন। ভীষণ ধন্যবাদ স্যার, আপনি এতটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবাইকে নিয়ে আপনি একটা ভালো জায়গায় নিয়ে যাবেন। থ্যাংক ইউ, নমস্কার।